বাবা আমাদের প্রত্যেকের জীবনের এক অমূল্য সম্পদ। জীবনে কঠিন সময়ে কেউ পাশে না থাকলেও একজন বাবা তার সন্তানকে রক্ষা করার জন্য লড়াই করে যায় জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। ঠিক কতটা ভালোবাসতে পারলে একজন বাবা তার সন্তানের জন্য নিজের জীবন দিয়ে দেয়, এমনকি একটা জম্বিতে পরিণত হয়ে যাওয়ার পরেও তার সন্তানকে রক্ষা করতে প্রাণপণে চেষ্টা করে যায়। হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেন ফিল্ম বাংলা। আমি আছি তোমাদের সাথে নাজির। তো চলো শুরু করা যাক আজকের মুভি ট্রেন টু বুসান। শেয়ার মার্কেটের একটা কোম্পানির ম্যানেজারকে দেখিয়ে মুভি শুরু হয়। আর এই লোকটার নাম হলো শিওকুক তার জুনিয়র একজন কলিগকে অর্ডার দেন বায়োটেক কোম্পানির সমস্ত শেয়ারগুলোকে বিক্রি করে দেওয়ার জন্য। তবে তার কলিগ সেই শেয়ার বিক্রি না করার পেছনে অনেকগুলো কারণ দেখাতে শুরু করে, কিন্তু শিওকু তার সিদ্ধান্তে একেবারেই অটল। তাই জুনিয়র কলিগের এখানে আর কিছুই করার নেই। তো যাই হোক, অফিস শেষে শিওকু তার মেয়ের জন্য একটা গিফট কিনে বাড়ির দিকে রওনা হয়। আসলে শিওকু ও তার স্ত্রীর ডিভোর্স হয়ে গেছে কয়েক মাস আগে, তাই সে তার ছোট্ট মেয়েকে নিয়ে তার মায়ের সাথে একই বাড়িতে থাকতো। মূলত আজকে ছিল শিওকুর মেয়ে শিয়নের জন্মদিন। শিওকু সোয়ানের জন্য কেনা গিফটটা নিয়ে তার সামনে হাজির হলে সোয়ান সেই গিফট দেখে খুশি না হয়ে আরও বেশি মন খারাপ করে বসে, কারণ একই ধরনের গিফট তার আগে তার বাবা তাকে দিয়েছে। সো জন্মদিন উপলক্ষে সোয়ান তার বাবার কাছে বায়না ধরে সে তার মায়ের সাথে দেখা করতে চায়, এবং সেটা গতকালই যাবে। যেহেতু অফিসের কাজে শিওকু অনেক বেশি ব্যস্ত থাকতো, তাই সে তার মেয়েকে একেবারেই সময় দিতে পারত না, এবং শিওকু রীতিমতো সোয়ানকে বুসান শহরে তার মায়ের কাছে নিয়ে যেতে রাজি হয়। প্ল্যান অনুসারে পরদিন সকালবেলা তার মেয়েকে নিয়ে রওনা হয় ফিউল স্টেশনের দিকে। রাস্তায় যেতে যেতে তারা শহরে ঘটে চলা অনেকগুলো অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়। সো স্টেশনে যাওয়ার পর তারা বাবা মেয়ে মিলে দুজনে দুজনের সিটে গিয়ে বসে পড়ে, এবং দেখা যায় ট্রেন স্টেশন ছেড়ে যাওয়ার আগেই একটা মেয়ে দৌড়ে এসে ট্রেনের উপর উঠে যায়। আর এটাই ছিল তাদের এই যাত্রার সবথেকে বড় দুঃস্বপ্ন, কারণ মেয়েটি কোনো এক কারণে তার পায়ে অনেক বেশি ক্ষত নিয়ে ট্রেনের মধ্যে উঠে পড়েছিল। এইদিকে ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই শিওকু ঘুমিয়ে পড়ে, তাই সোয়ান তার বাবাকে রেখে বাথরুমের দিকে চলে যায়। আর এতক্ষণে পায়ে ক্ষত নিয়ে ট্রেনের মধ্যে ওঠা মেয়েটা অসুস্থ হতে শুরু করে, এবং তাকে সাহায্য করার জন্য সেখানে একজন ফিমেল অ্যাটেন্ডেন্ট আসেন। কিন্তু অসুস্থ মেয়েটা এতক্ষণে জম্বিতে পরিণত হয়েছে। ওই ফিমেল অ্যাটেন্ডেন্টের ওপরে সে হামলা করে বসে, এবং চোখের পলকেই ওই ফিমেল অ্যাটেন্ডেন্টও জম্বিতে পরিণত হয়ে যায়। এইভাবে 1 থেকে 2, 2 থেকে 4 হতে হতে পুরো বগির সমস্ত প্যাসেঞ্জার্স জম্বিতে পরিণত হতে শুরু করে। এদিকে শিওকু ঘুম থেকে ওঠার পর তার মেয়েকে দেখতে না পেয়ে হন্য হয়ে তার মেয়েকে খুঁজতে থাকে। এক পর্যায়ে বাথরুমের সামনে তার মেয়েকে দেখতে পেয়ে সে জলদি গিয়ে তার মেয়েকে জড়িয়ে ধরে নিয়ে চলে আসে পেছনের এক নিরাপদ বগিতে। আর তাদের পেছনে আসতে থাকে শত শত জম্বি, কিন্তু দরজা বন্ধ থাকার কারণে জম্বিরা ভেতরে আসতে পারছিল না। তারা শুধু সমস্ত মানুষদেরকে দেখে কাঁচের অপর পাশ থেকে চিৎকার করছিল। আর সেই বগিতে থাকা একজন গর্ভবতী মহিলা, যার নাম শিয়ং, সে কাঁচের দরজায় জল ছিটিয়ে সেখানে নিউজ পেপার লাগিয়ে দেয়, যাতে করে জম্বিরা দরজায় এত বেশি ধাক্কাধাক্কি না করে। এখানে এই গর্ভবতী মহিলার স্বামীর নাম ছিল স্যাংহাও। তো যাই হোক, পরিস্থিতি কিছুটা শান্ত হলে ট্রেন চালক সকলের সাথে কমিউনিকেট করে জানায় যে এই ট্রেন আসলে বুসান শহর পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভবই নয়। সারা দেশব্যাপী এমন ভয়াবহ পরিস্থিতির জন্য এই ট্রেন দিয়াকু স্টেশন পর্যন্ত যাবে। সেখানে অনেক আর্মি ফোর্স রয়েছে, সুতরাং টেনশন করার কোনো কারণ নেই। তাই এখন তারা ট্রেন নিয়ে যেতে থাকে দিয়াগু স্টেশনের দিকে। কিন্তু ইতিমধ্যে ইয়াংশুক নামের ট্রেনের এক যাত্রী কার সাথে যেন ফোনে কথা বলে জানতে পারে আসলে দিয়াগু স্টেশন একেবারে নিরাপদ নয়। আর এই কথোপকথন শিয়াকু শুনে ফেলে, তাই সে নিজেও তার একজন ক্লায়েন্টকে ফোন করে জানতে পারে যে সত্যিই সেই দিয়াগু স্টেশন নিরাপদ নয়। তখন শিয়াকু তাকে অফার করে, আমি তোমাকে অনেক দামি দামি শেয়ার ফ্রিতে দেব, আমাদেরকে ওই দিয়াগু স্টেশন থেকে নিরাপদে যদি বের করতে পারো তাহলে। এই অফার পেয়ে শিয়াকুর ক্লায়েন্ট তাকে বলে, তুমি তাহলে মেন গেট দিয়ে না বেরিয়ে পূর্ব দিকের ছোট গেট দিয়ে বেরিয়েও, আমি তোমাকে সেখান থেকে রিসিভ করব। এরপর লম্বা সফরের পর ট্রেন পৌঁছয় দিয়াগু স্টেশনে। সমস্ত যাত্রীরা স্টেশনে নামার পর দেখে পুরো স্টেশনটাই ফাঁকা পড়ে আছে। সবাই যে যার মতো মেন গেট দিয়ে বেরোতে থাকে, কিন্তু শিওকু তার মেয়েকে নিয়ে পূর্ব দিকের ছোট গেট দিয়ে বেরোতে চায়। ঠিক তখনই শিওকুর পেছন নেয় একজন পাগল লোক, যে কিনা শিওকুর ফোনের সমস্ত কথাবার্তা শুনে ফেলেছে। আর এখন রাস্তায় একজন আর্মি অফিসার আসতে থাকে তাদের দিকে। সাহায্যের আশায় সেই পাগল লোকটি এবং শিওকু দৌড়ে যেতে শুরু করে, কিন্তু তারা তখনই দেখতে পায় এক ভয়াবহ সিন, কারণ ওই আর্মি অফিসারের পেছনে ছিল আরও অনেকগুলো জম্বি আর্মি অফিসার ছুটে আসছে তাদেরকে ঘায়েল করার জন্য। অপরদিকে মেন গেট দিয়ে বেরোতে যাওয়া যাত্রীদের উপর হাজার হাজার জম্বি এসে হামলা করে দেয়।
প্রাণপণে ছুটে বাঁচার চেষ্টা করতে থাকে সবাই, আবার অনেকে এখানে মারাও যায়। এদিকে সোয়ানের ওপর এক জম্বি হামলা করে, ঠিক তখনই স্যাংহাও এসে সোয়ানকে বাঁচিয়ে নেয়। আর এই জম্বি হামলায় ট্রেনে তাদের সাথে থাকা একটা স্কুলের একদল বেসবল প্লেয়ারদের সাথে সবাই মারা যায়, শুধুমাত্র সেখানে ইয়াংগুক এবং তার গার্লফ্রেন্ড জিনি ছাড়া। আর তখন শিওকু, স্যান ও ইয়াংগুক মিলে অনেক সাহসিকতার সাথে জম্বিদেরকে আটকে দিয়ে বাকি যাত্রীদেরকে ট্রেনে ওঠার জন্য সাহায্য করতে থাকে। আর জীবন বাঁচাতে সমস্ত সুস্থ যাত্রীরা এক একজন এক একটা কম্পার্টমেন্টে উঠতে থাকে। এদিকে ট্রেনের চালক সেখানে সিওও ইয়াংশুকের সাথে আলোচনা করে যে বুসান শহরই একমাত্র নিরাপদ শহর, সেখানে এখনও অবধি ইনফেকশন ছড়িয়ে পড়েনি। তাই তারা ট্রেন ছেড়ে দেয় বুসানের উদ্দেশ্যে। একদম শেষে দৌড়ে দৌড়ে ট্রেনে ওঠে শিওকু, স্যান ও ইয়াংগুক। ট্রেনে উঠে স্যাং নিজের স্ত্রীকে ফোন করে জানতে পারে যে আর গর্ভবতী স্ত্রী শিওকুর মেয়ে সোয়ানকে নিয়ে 13 নম্বর বগির একটা বাথরুমে আটকে আছে। এদিকে ইয়াংগুক ও তার গার্লফ্রেন্ড জিনিকে ফোন করে জানতে পারে যে সে একটি নিরাপদ বগিতেই আছে, এখানে তার সাথে আরও অনেকেই রয়েছে। তখন ইয়াংগুক জিনকে বলে, আমরা তোমাদের বগিতে আসছি। জিন অনেক বেশি খুশি হয়ে বগিতে থাকা বাকি সমস্ত লোকেদেরকে বলে, আমার বন্ধুরা এখানে আসছে। কিন্তু ওই বগিতে থাকা সিও ও ইয়াংশু বেশ স্বার্থপর মানুষ। তারা বলে যে আমরা এই নিরাপদ বগিতে বাইরের কাউকেই ঢুকতে দেব না। কি গ্যারান্টি আছে যে ওরা আমাদেরকে কামড়াবে না বা আমাদেরকে ইনফেক্টেড করবে না? তো যাই হোক, এদিকে শিওকু, স্যান ও ইয়াংগুক প্রস্তুতি নিতে থাকে 13 নম্বর বগিতে যাওয়ার জন্য। তারা অনেক সাহস নিয়ে সামনে আসা জম্বিদের মেরে সামনের দিকে এগোতে থাকে। ঠিক তখনই ট্রেন চলে আসে একটা টানেলের মধ্যে। তারা খেয়াল করে যে অন্ধকার থাকার কারণে জম্বিরা আর কিছু দেখতে পাচ্ছে না। এই সুযোগে তারা দ্রুত পৌঁছে যায় 13 নম্বর বগিতে। এখন তারা সেখানে থাকা স্যাংয়ের স্ত্রী সিয়ং, তিউকের মেয়ে সোয়ান ও একজন বৃদ্ধ মহিলাকে নিয়ে নিরাপদ বগির দিকে এগিয়ে আসতে থাকে। কিন্তু তখনই সেই বগিতে থাকা সেই পাগল লোকটিকে বাঁচাতে গিয়ে শিওকু পড়ে যায় জম্বিদের নজরে। তারা দৌড়ে চলে আসে নিরাপদ বগিতে, কিন্তু দরজা পুরোপুরি বন্ধ হওয়ার আগেই জম্বিরা তাদের হাত, পা, মাথা ঢুকিয়ে দরজা আটকে দেয়। স্যাং কোনো রকমে তার সর্বশক্তি দিয়ে দরজা ধরে রাখে, আর শিওকু লড়াই করছিল জম্বিদের সাথে। এর ঠিক অপর পাশের বগিতেই ছিল বাকি সমস্ত সুস্থ মানুষজন। তখন ইয়াংগুক চিৎকার করে দরজা খুলতে বললেও কেউ কোনো সাড়া দেয় না। উল্টে ইয়াংগুকের গার্লফ্রেন্ড জিনের মুখ চেপে ধরে রাখে এবং দরজা আরও বেশি শক্ত করে লাগিয়ে দেয়। ইয়াংগুক রাগে ফেটে পড়ে তার হাতে থাকা বেসবলের ব্যাট দিয়ে দরজায় আঘাত করতে থাকে এবং নিজেদের জীবন বাঁচানোর শেষ চেষ্টা করতে থাকে। এদিকে এতক্ষণে দরজা ধরে থাকা স্যাংকে এক জম্বি কামড়ে দেয়। স্যাং তার স্ত্রীর চোখের সামনেই ধীরে ধীরে জম্বিতে পরিণত হয়। কিন্তু একদম শেষ পর্যায়ে এসে ইয়াংগুক অন্য দরজাটা ভাঙতে পারলেও ততক্ষণে স্যাংয়ের ধরে থাকা সেই দরজা ভেঙে জম্বিরা তার উপর হামলা করে বসে। কিন্তু স্যাং তার জীবনের শেষ শক্তি দিয়েও আটকাতে থাকে জম্বিদের, বাঁচিয়ে দেয় তার অনাগত সন্তান ও তার স্ত্রীর জীবন। এরপর তাদের মধ্যে কয়েকজন নিরাপদ বগিতে পৌঁছতে পারলেও তাদের সাথে থাকা বৃদ্ধ মহিলাটি ও স্যাং জম্বিদের হাতেই মারা যায়। তাই নিরাপদ বগিতে সিওকু সিওও ও ইয়াংশুককে মারতে শুরু করে এবং বলে, তোমাদের জন্যই তারা দুজন মারা গেল। তুমি যদি আগে দরজা খুলতে তাহলে তারা দুজনও বেঁচে যেত আমাদের সাথেই। কিন্তু সিওও ও ইয়াংশুক বুদ্ধি খাটিয়ে বগির সবাইকে বলে, এরা হয়তো ইনফেক্টেড, এদেরকে অন্য বগিতে পাঠিয়ে দাও, নয়তো এরা আমাদের সবাইকে মেরে ফেলবে। তখন সেই বগিতে থাকা সবাই এক হয়ে বগিতে ঢোকা শিওকু, তার মেয়ে সোয়ান ও স্যাংয়ের গর্ভবতী স্ত্রী পাগল লোকটি ও ইয়াংগুককে অন্য একটা বগিতে যেতে বলে। তখন জিন ইয়াংগুককে বলে, আমিও তোমাদের সাথে যেতে চাই। এরপর তারা 6 জন মিলে চলে যায় পাশের একটা বগিতে। তবে নিরাপদ বগিতে একজন মহিলাকে দেখে খুব বেশি আপসেট লাগছিল। আসলে এই বগিতে আসার আগে স্যাংয়ের সাথে যে বৃদ্ধ মহিলাটিকে জম্বিরা মেরে ফেলেছিল সে ছিল তারই নিজের বোন। এরপর সেই মহিলাটি বুঝতে পারে যে এই বগিতে থাকা স্বার্থপর মানুষদের জন্য তার বোনের এই অবস্থা হয়েছে। তাই মহিলাটি এই বগিতে থাকা স্বার্থপর মানুষদেরকে উচিত শিক্ষা নিজেই দেওয়ার জন্য জম্বি ভর্তি কামরার দরজা খুলে দেয়। আর মুহূর্তের মধ্যেই তাদের উপর নেমে আসে এক ভয়াবহ ধ্বংসলীলা, আর মারা যায় ওই বগির প্রায় সবাই। হঠাৎ ট্রেনটি থেমে যায়। ট্রেনের চালক ইন্টারকমে বলে, সামনে রেললাইন নষ্ট হয়ে গেছে, এই ট্রেন দিয়ে আর যাওয়া সম্ভব নয়। বাদিকে থাকা একটা ট্রেন নিয়ে বুসানে যাব। তাই যারা আমার কথা শুনতে ও বুঝতে পারছো তারা যত দ্রুত সম্ভব ওই ট্রেনে উঠে এসো। তখন দেখা যায় ধ্বংসলীলা চলা ওই বগির ওয়াশরুমে সিওও ইয়াংশুক এবং একজন
ট্রেন কর্মকর্তা লুকিয়েছিল। তারা ট্রেন চালকের ওই ঘোষণা শুনে ইয়াংসুক ট্রেন কর্মকর্তাকে জম্বিদের দিকে ধাক্কা দিয়ে নিজে পালাতে থাকে। আর এদিকে বেঁচে যাওয়া শিওকু ও অন্যান্যরা বাঁ দিকের ওই ট্রেনটাতে উঠতে যাচ্ছিল। ঠিক তখনই দেখা যায় একটা ট্রেন এসে তাদের ট্রেনের সাথে অ্যাক্সিডেন্ট করে, যার কারণে তারা ভয় পেয়ে যে যার মতো ছুটতে থাকে। এরপর দেখা যায় ইয়াংসুক ও জিন বাঁ দিকের ওই ট্রেনটাতে যাওয়ার জন্য একটা ট্রেনের দরজা খোলার চেষ্টা করছে, কিন্তু হঠাৎ ওই বগিতে পেছন দিক দিয়ে সেই স্বার্থপর লোকটি মানে ইয়াংসুক চলে আসে এবং জিনকে ধাক্কা দিয়ে জম্বিদের সামনে ফেলে দেয় আর নিজে সেখান থেকে বেঁচে পালিয়ে যায়। কিন্তু ইয়াংগুক তার গার্লফ্রেন্ডকে এই অবস্থায় ছেড়ে যেতে চাইছিল না। সে এটা জানে যে তার গার্লফ্রেন্ড এখন জম্বিতে পরিণত হবে, তারপরেও সে তার সাথেই থাকে। এক পর্যায়ে জিন জম্বিতে পরিণত হয়ে যায় এবং ইয়াংগুককেও কামড়ে দেয়। তাদের দুজনের যাত্রা এখানেই শেষ হয়ে যায়। এদিকে সিও ও ইয়াংসুক নিজেকে বাঁচাতে নিরাপদ ট্রেনের দিকে প্রাণপণে দৌড়াতে থাকে, কিন্তু লোকটির পা মুচকে রেললাইনের উপরে পড়ে যায়। এটা দেখে সরল মনের ট্রেনের চালক তাকে সাহায্য করতে আসে, কিন্তু নিজে একটা কামড় খাওয়ার পরেও ইয়াংসুক ট্রেনের চালককে ধাক্কা দিয়ে ফেলে দেয় জম্বিদের মাঝে আর নিজে দৌড়াতে দৌড়াতে বাঁদিকে ট্রেনে উঠে পড়ে। আর গোবেচারা ট্রেন চালক এখানেই মারা যায়। বোঝো ব্যাপার, আজকালকার যুগে ভালো কাউকে করতে নেই। তো যাই হোক, অন্যদিকে এখন শিওকুকে দেখানো হয় তারা চারজন এখন এমন একটা জায়গায় আটকা পড়েছে যেখানে তাদের উপর পড়ে আছে একটা জম্বি ভর্তি ট্রেন। জীবন হাতে নিয়ে শিওকু কোনো রকমে তার মেয়ে ও স্যাংয়ের গর্ভবতী স্ত্রীকে নিয়ে পালাতে থাকে, কিন্তু হঠাৎই তাদের উপরে থাকা ট্রেনের বগির কাঁচ ভেঙে গিয়ে সমস্ত জম্বিগুলো তাদের উপর পড়তে থাকে। এটা দেখে সেই পাগল লোকটি নিজের জীবন সেই জম্বিদের হাতে উৎসর্গ করে দেয় আর বাঁচিয়ে দেয় বাবা মেয়ে সহ স্যাংয়ের গর্ভবতী স্ত্রীকে। তারা তিনজন দৌড়ে গিয়ে সেই বুসানগামী ট্রেনকে ধরে ফেলে, কিন্তু জম্বিরা কোনোভাবেই তাদের পেছন ছাড়ে না। একসাথে শত শত জম্বি তাদের পিছু নেয়। ট্রেনের পেছন ধরে তারা সবাই ঝুলতে থাকে এবং এতগুলো জম্বি একত্রে থাকায় ট্রেনের স্পিড কমতে থাকে। অনেক চেষ্টা করে শিওকু জম্বিদের হাতে লাথি মেরে মেরে ট্রেনকে মুক্ত করে ফেলে, কিন্তু শিওকু ট্রেন চালকের রুমে গিয়ে দেখে সিও ও ইয়াংসুক এতক্ষণে জম্বিতে পরিণত হয়েছে। এরপর তার সাথে শিওকুর এক ভয়াবহ ফাইট হয়, তবে শেষমেশ শিওকু তাকে ট্রেন থেকে ফেলে দিতে সক্ষম হয়। তবে সেই লোকটি ট্রেন থেকে পড়ে যাওয়ার আগে শিওকুর হাতে একটা কামড় দিয়ে গেছিল, তাই হাতে কামড় দেখে শিওকু বুঝে যায় তার মেয়েকে ছেড়ে যাওয়ার সময় হয়েছে তার। তাই সে জ্ঞান থাকতে তার মেয়েকে ও স্যাংয়ের গর্ভবতী স্ত্রীকে ট্রেন চালকের রুমে ঢুকিয়ে দেয়। ছোট্ট সোয়াং তার বাবাকে কোনোভাবেই ছাড়তে চায় না, চোখের জলে ভাসিয়ে হলেও তাকে রাখতে চায়, কিন্তু শিওকুর হাতে তো বেশি আর সময় নেই। শেষে তার মেয়েকে ছেড়ে ট্রেনের একদম শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে পড়ে। এক পাশে মেয়ের আর্তনাদ আর অন্য পাশে বাবার জম্বি হওয়ার কষ্ট। এমন সময় শিওকু মনে করতে থাকে তার মেয়েকে প্রথমবার কোলে নেওয়ার কথা, তাকে একটু একটু করে বড় করার কথা। আর এসব স্মৃতি মনে করতে করতে সে লাফ দেয় ট্রেন থেকে, নিজের মেয়েকে বাঁচাতে বিসর্জন দেয় নিজের জীবন। এরপর দেখা যায় ট্রেন পৌঁছে গেছে বুসান স্টেশনে। সেখানে আর্মিরা দেওয়াল তুলে বন্দুক নিয়ে বসেছিল। তারা প্রথমে তাদেরকে জম্বি ভেবে শুট করে দিতে চাইলেও পরে তারা দেখতে পায় এই দুজন আসলে মানুষ। সোয়ান তার বাবাকে হারানোর কষ্টে আপন মনে গান গেয়ে চলেছে। আর্মিরা তখন তাদেরকে সুস্থ মানুষ হিসেবে বুঝতে পেরে তাদেরকে বাঁচিয়ে নেয়। আর এই মুভির গল্প এখানে এসেই শেষ হয়। এবার বলবো এই মুভির কিছু থিওরি। এই ভাইরাসটা ছড়িয়ে পড়ার পেছনে কারণ হলো সিনেমার শুরুতে শিওকু অতিরিক্ত লাভের আশায় বায়োটেক কোম্পানির সমস্ত শেয়ার বিক্রি করে দিয়েছিল, আর তখন সেই কোম্পানিটি ভয়াবহ লসের সম্মুখীন হয়। মূলত ওই কোম্পানিটি তখন এক ভয়ানক ভাইরাস নিয়ে কাজ করছিল, আর তাদের কোম্পানি লসে রান করার কারণে এই ভাইরাস নিয়ে কাজ করার পেছনে তেমন বেশি টাকা ইনভেস্ট করতে পারেনি, ফলে তাদের ভাইরাস লিক হয়ে যায়। আর এভাবেই পরবর্তীতে ঘটনাগুলো ঘটতে থাকে। তো বন্ধু, এই মুভিটা দেখে আমরা এটা শিখতে পারি, আমাদের অনেকের জীবন অনেক সময় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অবহেলার কারণে দুর্ঘটনার সম্মুখীন হয়। তাই এই মুভিতে এই রকম দুর্ঘটনার জন্য তুমি শিওকের ওই শেয়ার বিক্রিকে দায়ী করবে নাকি কোম্পানির অবহেলাকে দায়ী করবে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো যাই হোক, তোমরা যারা আমার সাথে কথা বলতে চাও সরাসরি চলে এসো ফেসবুক ইনস্টাগ্রামে, লিঙ্ক ভিডিও নিচে ডেসক্রিপশনে দেওয়া রইল। আর হ্যাঁ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।